আপনাকে একটা কথা বারবার বলেছি যে খুবই শীঘ্রই এই অবৈধ দখলদারের পতন হবে। আপনি তো জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে ক্যান্টনমেন্টের কেন্দ্রিক যেসব নিউজগুলো এসেছে, সেনাবাহিনী প্রধানকে অপমান করবার কারণে প্রচুর ট্রুপস মোতায়েন করা হয়েছিল, অনেক ব্যারাকে আপনার ছুটি বাতিল করা হয়েছিল, সেগুলো আজকে থেকে 3-4 দিন আগের ঘটনা। দখল তো আসলে সেনাবাহিনী করবে না, সেনাবাহিনী যদি কখনো করে সেটা পুনরুদ্ধার করবে সব। মানে সেনাবাহিনী যদি লেটসে, আমি যদি ধরা যাক যে আমাদের আজকের এই এই চিন্তার জায়গাটা বা এই ফ্রেমের জায়গাটা যে এত সেনাবাহিনী সেখানে এসেছে, সরকার টেক ওভার করবে কিনা, সরকার টেক ওভার করবে এই অবৈধ যারা আছে তাদেরকে, তাহলে সেটা কিন্তু আপনার পুনরুদ্ধার হয়, সেটা দখল হয় না। দখল করেছে ইউনূস সরকার। ফলে যদি সেনাবাহিনী এটা করে, আমি তো খুবই অ্যাপ্রিসিয়েট করবো ব্যক্তিগতভাবে। আমি ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে চাই, আমি তো চাই যে এই সরকারকে হটিয়ে দিয়ে যদি সেনাবাহিনীও ক্ষমতা নেয়, আমি কোনো আপত্তি দেখি না, কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো বাংলাদেশে যারা একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে এখানে আপনার দখলদারিত্ব কায়েম করেছে, তাদেরকে সরিয়ে দেওয়াটা এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে আমার মনে হয়। এবং আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে আমি আপনাকে কখনো একটা সুনির্দিষ্ট তারিখ দেইনি, আমি আপনাকে কোনো সময় দেইনি, কোনো দিন তারিখ কিছু বলিনি, কিন্তু আমি আপনাকে একটা কথা বারবার বলেছি যে খুবই শীঘ্রই এই অবৈধ দখলদারের পতন হবে। এবং আমার ধারণা, আমি যদি মানে আমার অ্যাসেসমেন্ট ভুল হলে সেটা অন্য ব্যাপার, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এদের 1 বছরও পূর্তি করতে পারবে এমন আমার মনে হয় না। মানে মনে করি এই মেয়াদ যাবে না বলে আপনি মনে করছেন। কিন্তু এই যে মোহাম্মদ ইউনূস, আমি যা দেখছি, আপনাকে আমি শুধু একটা কথা বলি, একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের এখন একটা মাত্র চাওয়া, আমি আপনাকে পালস বলছি সাধারণ মানুষ 5ই অগাস্টের পরে অনেকেই বিভ্রান্ত হয়েছিল, তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, দেখি এরা নতুন, এরা কিছু করতে পারে কিনা, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু এরপরে যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, ডাকাতি, ছিনতাই, এই সমস্ত কিছুর পর এখন যখন দেখছে এরা রাজনৈতিক দল গঠন করছে, এই যে আপনার এই টোকাই সার্ভিস আলম, সে আপনার 500 গাড়ির বহর করে সে তার গিয়েছে, অথচ গত বছরের ঠিক এই দিনে ঈদের আগে সে আপনার বাড়িতে যেতে পারছিল না, তার টাকার অভাবে সে বাড়িতে যেতে পারছিল না, আজকে সে 500 গাড়ির একটা পুরো শোডাউন করেছে। সুতরাং সাধারণ মানুষের পালস কি জানেন? বাংলাদেশের সাধারণ মানুষের পালস হচ্ছে সেনাবাহিনী যদি টেক ওভার করে কিংবা রাষ্ট্রপতি যদি ইমার্জেন্সি দেয়, এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা। আমার সাথে তো প্রতিদিন শত শত মানুষের কথা হচ্ছে, আলাপ হচ্ছে, বিভিন্ন গ্রুপে যাচ্ছি, এবং একদম যারা ধরেন পার্টি যান না, সাধারণ মানুষ, তারা বলছে যে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যদি সেনাবাহিনী এই ইউনূসকে হটিয়ে দিয়ে তারা শাসন ব্যবস্থাতে যায়, কিংবা তারা আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ইলেকশনের ব্যবস্থা করে। কিন্তু পদক্ষেপগুলো নিচ্ছেন বা তিনি যে কথাবার্তাগুলো বলছেন, সেগুলো কি একটা গঠনমূলক কথাবার্তা? তিনি বলছেন তিনি নাকি নেপাল থেকে বিদ্যুৎ আনবেন, সেখানে আবার তিনি ভারতকে মাঝখান থেকে মিউট করে দিয়ে, সেটা কি কোনোদিন সম্ভব? এই কথাবার্তাগুলো কি কোনো একজন দেশের প্রধানের মুখে মানায়? দেখেন, আমি আপনাকে, আপনার মনে আছে আমি আপনাকে আপনার এই প্রোগ্রামে বলেছিলাম, একটা আলাপ করেছিলাম যে ভারতকে আক্রমণ করবার জন্য এই উপদেষ্টার এই দখলদার বাহিনীর এক মানে কোন রকমের কি বলে আপনার যার কোনো ছিল না, মানে ডিপার্টমেন্ট ছিল না, মানে উজিরে খামাখা যেটা বলা হয়, তার কোনো পরিচয় ছিল না, কিন্তু উপদেষ্টা নাম, এটা হচ্ছে আপনার মন্ত্রণালয় বিহীন উপদেষ্টা মাহফুজ আলম। এরপর আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, সে বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। একদম। আপনার এই প্রোগ্রামে আমি কি বলেছিলাম? বলেছিলাম যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কিন্তু ভারতকে বা যে কোনো রাষ্ট্রের প্রতি যুদ্ধ ঘোষণা শামিল। যখন সরকারি পদে বসে কোনো মানুষ বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলবে, ভারতকে যুদ্ধ ঘোষণা করবে, তখন এটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। আমি আসছি বিদ্যুতের ঘটনাটা নিয়ে। এই কথাটা যখন বলছিলাম, তখন আমি বলছি যে ভারত এই ধরনের ঘটনা যদি
মানে ঘটতে থাকে, তাহলে ভারত কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, সামরিক ব্যবস্থা নিতে পারে, এই সম্ভাবনার কথা বলে সেটাকে প্রোপাগান্ডা ছড়িয়ে কি করলো আপনার এই প্রোগ্রামের মাধ্যমেই, আমি নাকি বলেছি ভারতকে যে ভারত যাতে বাংলাদেশ আক্রমণ করে। আপনি তো ছিলেন একই সাথে, আপনার প্রোগ্রামে ছিলাম, আপনি এটার উইটনেস। তো এই ধরনের প্রোপাগান্ডা ছাড়ানো করে না, এটা যারা আপনাকে এই কথাগুলো বলছে বা প্রোপাগান্ডা যারা ঘটাচ্ছে তাদেরও জানা উচিত যে ভারত কখনো কাউকে আক্রমণ করে না। দাদা, আমি এই আলোচনাটায় আসবো যে মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্যগুলো কতটা প্রাসঙ্গিক, কারণ তিনি এই আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু দেই। এই যে আপনি বিদ্যুতের কথা যেটা বলছেন, দেখেন আমি আপনাকে এই প্রসঙ্গটা এই কারণেই এনেছি যে কি ধরনের বক্তব্য তারা ক্রমাগত ভাবে দিচ্ছে। বিদ্যুতের ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখেন, এর আগে বলেছি কি পাকিস্তান থেকে চাল আনবে, তাই তো? তো ভারত থেকে যেই চালটা আপনার 20 টাকা কমে পেত, পাকিস্তান থেকে আসার কারণে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে। তো এর আগে সে বলেছে যে সেভেন সিস্টার্সে সে ব্যবসা করবে। ব্যাপারটা এমন যে সেভেন সিস্টার্স হচ্ছে একটা আলাদা রাষ্ট্র, তার সাথে সে ব্যবসা করবে। আপনি ইঙ্গিত গুলো কিন্তু বুঝবেন। তো এই যে ক্রমাগত ভাবে ভারতকে খোঁচানো, মানে আমার ঠিক কোন রিজনে বাংলাদেশ রাষ্ট্রটি ভারত রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে বানাচ্ছে, আবার সেই ভারতকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই এপ্রিলের 3 আর 4 তারিখে যে প্রোগ্রামটা, সেখানে নরেন্দ্র মোদীর কাছে তিনি কথা বলতে চান, অ্যাপয়েন্টমেন্ট খুঁজছেন, বারবার আবেদন করা হচ্ছে না। কিংবা এই যে চীনের সঙ্গে এত ভালোবাসা, এত প্রীতি, চীনে তো উইঘুর মুসলিমদের সম্পর্কিত একটা ইতিহাস রয়েছে, সেটা নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস জানেন, তিনি তো নোবেল লরিয়েট। এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি নাকি ব্যবসা করবেন কি, চীন তাদের থেকে আম, কাঁঠাল, মানে রসালো সব ফল নাকি চীন বাংলাদেশ থেকে নেবে। চীনের কি আর খেয়ে কাজ নেই? প্রথম কথা হচ্ছে যে আমার চায়নার ব্যাপারেও একটা বড় প্রশ্ন আছে, যে চায়না যে এই ডিল গুলো করছে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু এফডিআই কমপ্লিটলি বন্ধ। এফডিআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কেমন কমপ্লিটলি। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে ব্যবসা করবে কে? বাংলাদেশ সরকার নেই, এখানে একটি অবৈধ সরকার আছে যার কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই। আবারও আপনাকে আমি একটু রিপিট করব যে এখন যে সরকারটা তারা সরকার বলে দাবি করে আছে, আমাদের সংবিধান অনুযায়ী তাদের কিন্তু কোনো ধরনের প্রভিশন নেই। কমপ্লিটলি এটা একটা মার্শাল লর মতো। মার্শাল লর যেমন আইনি ভিত্তি নেই, তেমনি এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই। আচ্ছা, 1 নাম্বার। তাহলে এরকম একটা সরকারের সাথে চায়না যে ডিলগুলো করছে বা করতে চায়, মানে ঠিক কোন রিজনে? যেমন ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বা একটি গণতান্ত্রিক সরকার ছাড়া ভারত আসলে কোন ধরনের আগ্রহী না। এটা আসলে শত্রুতা না, এটা কোনো বৈরিতাও না, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া একটা রাষ্ট্রের জন্য, যে আপনার কোন ধরনের সাংবিধানিক কাঠামো নেই। ভবিষ্যতের কোন সরকার এসে যদি বলে যে আপনি যে ডিলটা করেছেন বা করলেন, সেটা কি হিসেবে করলেন, একটা দখলদার বাহিনীর সাথে আপনি করলেন, ফলে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে, সেটা আলাদা আলোচনা, এগুলো ডিসপিউটেড ম্যাটার। কিন্তু আমার কথা হলো যে চায়না হঠাৎ করে প্লেন পাঠিয়ে আপনার চায়নাতে নিয়ে যাওয়া, সেখানে হঠাৎ করে সে বিনিয়োগের কথাবার্তা বলা, সেগুলো স্বাভাবিকভাবেই অনেক কষ্টের দাবি রাখে। আর নিজেকে নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে প্রচার করা, অথচ পুরস্কারটা পেয়েছে আসলে গ্রামীণ ব্যাংক, এবং গ্রামীণ ব্যাংকের হয়ে এই ইউনূস কিন্তু ওই গ্রামীণ ব্যাংকের একটা অংশ হিসেবে তারা আলাদা করে পেয়েছে, গ্রামীণ ব্যাংক এবং ইউনূস বোধ। ফলে গ্রামীণ ব্যাংকের কথা কিন্তু কখনো আসছে না। এই যে বলা হচ্ছে যে শান্তির জন্য, এই যে দিনের পর দিন চায়না আপনার উইঘুর মুসলিমদেরকে টর্চার করছে, তাদেরকে সেখানে কোনো ধর্মীয় রীতি তো পালন করার কথা আপনি জানেন, যে নাম ব্যবহারও সেখানে নানান ধরনের রেস্ট্রিকশন আছে, আপনি জেনে থাকবেন। এমন একটা জায়গাতে সে কখনো আপনার বক্তব্য দিয়েছে, মানে এমন একটা জায়গাতে আপনি প্যালেস্টাইনের কথা ধরেন, আমাদের কাছে পরিষ্কার ভাবে তথ্য আছে যে ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। মানে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো বা খারাপ সেটা একদম কমপ্লিটলি একটা আলাদা আলোচনার জায়গা হচ্ছে যে যেই লোকটা নিজেকে শান্তির দূত বলে বলছে, যাকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, সে এমন জায়গাতে অর্থ বিনিয়োগ করছে বা যাচ্ছে যেখানে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আপনি কি কখনো তাকে দেখেছেন
যে রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলতে, একদম প্যালেস্টাইনিদেরকে নিয়ে কথা বলতে। আমি এই জায়গাটায় আসবো দাদা, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে যার এত মাথা ব্যথা, অ্যান্টনিও গুতেরেসকে তিনি নিয়ে আসলেন বাংলাদেশে যাদের হয়ে কথা বলতে, কিন্তু এই যে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণগুলো হয়েছে, বিশেষ করে হিন্দুদের ওপর, একটা বড় সেই কথা তিনি বলছেন না। তিনি তো শান্তির দূত, তিনি তো নোবেল লরিয়েট বলে নিজেকে বারবার জাহির করছেন। আমি এই ক্ষেত্রে আসলে আপনাকে উচিত ছিল আমার একটা ডকুমেন্টস আগে থেকে একটু পাঠানো। এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, আপনাকে একটা তথ্য দিই, আমি আপনাকে ডকুমেন্টসটা পাঠিয়ে রাখি যদি আপনি মনে করেন। সেটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনের সংবাদ পেয়েছি, এটা আপনাকে তথ্যটা এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে একটু দিয়ে রাখা ভালো। আমি আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেটা হলো ইন্টারেস্টিং ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে আরনা নামে, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটা দল গঠন করা হয়েছে, যেই দলে অদ্ভুত ভাবে আপনার ডক্টর ইউনুসকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, এবং সেটা 2022 সালে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমি কোথায় পেলাম। এইটা আমি পেয়েছি আপনার এই আমেরিকার যে আপনার যে আমেরিকাতে রেজিস্টার হয়েছে, তো আমেরিকার যে সাইট গুলো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাইট, সেখানে আমি পেয়েছি। আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি এই পুরো গ্রুপটা দেখে বা এই অ্যালায়েন্সটা দেখে একটু অবাক হয়েছি যে ইউনুস কিন্তু কোনোদিনই বাংলাদেশে যে এত রোহিঙ্গা এখানে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে এত রোহিঙ্গাকে এখানে স্থান দিয়েছেন, জায়গা দিয়ে, আমি কিন্তু কখনো শুনিনি ইউনুস আপনার কখনো এদের পক্ষে কথা বলেছে, এদেরকে দেশে ফেরতের জন্য কোনোদিন কথা বলেছে, নেভার। আপনি কোনোদিন এটা শুনবেনও না, জানবেনও না। কিন্তু দেখা যাচ্ছে যে এই গ্রুপের ভিতরে আবার সে ভাইস চেয়ারম্যান হিসেবে তার নাম আছে। ডকুমেন্টস আপনি দেখে নেবেন। এটা একটা আমার জন্য অদ্ভুত একটা ব্যাপার। তো এই যে আপনার চায়নার সাথে ডিল, এই যে চায়নাতে যাওয়া, আমার ব্যক্তিগত ধারণা যে এইটা বাংলাদেশে আরেক ধরনের নতুন জটিলতা তৈরি করবে অন্যান্য অনেক রাষ্ট্রের সাথে। কিন্তু এই যে নেপাল থেকে বিদ্যুৎ আনার কথা বলছেন, সেটাও কি চীনের সূত্র ধরে? কারণ আমরা জানি যে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো। এক্স্যাক্টলি এইটা, এবং দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে নেপালের সাথে সম্পর্ক ভালো, নেপালের সাথে বিদ্যুৎ আনার কথা বলছে, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইউনুস সরকারের কিন্তু এই অবৈধ ইউনুস সরকারের সাথে কিন্তু এই যে মিয়ানমারের যে বিদ্রোহী যেই গোষ্ঠীটা আছে তাদেরকে কিন্তু নানান ভাবে সহযোগিতা করে চলছে, যেটা আরেকটা আন্তর্জাতিক অপরাধ। অর্থাৎ সেখানে অস্ত্র সাপ্লাই থেকে শুরু করে নানান ধরনের তাদেরকে লজিস্টিক সাপ্লাইয়ের ব্যাপারে আমাদের কাছে এই সংবাদটা আছে। ফলে চায়নার পাল্লায় পড়ে আপনি সামনে যদি এটাও দেখেন যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে কোন ধরনের গোলমাল বা যেটা আপনি কোয়াড নামে আমরা জানি, আপনি অবাক হবেন না। এবং আমি নিশ্চিত যে চায়না এই ইনভেস্টমেন্টটা এই কারণে করছে যাতে বাংলাদেশকে সম্পূর্ণভাবে চায়না তার বেল্টে নিয়ে যেতে পারে, এবং চায়না ভারত বা চায়না আমেরিকা যে উত্তেজনাটা আছে, এই উত্তেজনাটা আরো একটু পারদ বাড়লো বা বাড়বে বলে আমি আপনাকে এতটুকু বলতে পারি। এবং এটা কনসার্নের জন্য, যেমন মার্কিনীদের জন্য যেমন কনসার্নের, তেমনি ভারতীয়দের জন্য এইটা পররাষ্ট্র নীতি অনুযায়ী কনসার্নের, যেটা হয়তো আগামী 3-4 দিন 5 দিনের মধ্যে আপনি জানতে পারবেন কি ধরনের চুক্তি আপনার দেওয়া হয়েছে, কি ধরনের। ফলে এটা কোনোভাবে ফিজিবল না নেপাল থেকে বেশি দামে আপনি ইলেকট্রিসিটি কিনবেন, আপনি বিদ্যুৎ কিনবেন, অথচ আপনার আরো অপশন ছিল বা আপনার আরো সুযোগ ছিল। ফলে এই ব্যাপারটা একটু দেখার বিষয় যে কি হতে যাচ্ছে। ঠিক, কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি ফিরবেন তো চীন থেকে? আমি আসলে অবশ্যই আমার তো আমি এই মুহূর্তে এমন কোনো আলামত আসলে দেখতে পাচ্ছি না। যদি দেখতে পাইও অন্তত পক্ষে আমি এটা বলতে যাচ্ছি না। এই কারণে আমি বলতে যাচ্ছি না যে এই ধরনের প্রেডিকশন গুলো যেটা হয় যে আমি ঘটার পরেই দেখতে আগ্রহী, বা যদি কোনো কিছু হয়েও থাকে, কিন্তু এখন পর্যন্ত অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে কোনো সমস্যা তো আমার চোখে পড়ছে বলে মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু তাহলে দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা ভীষণভাবে প্রাসঙ্গিক, তাহলে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস নেই, তিনি না থাকাকালীন কার দায়িত্বে এখন? অভিভাবক কে বাংলাদেশের, রাষ্ট্রপতি নাকি সেনা? এই মুহূর্তে অভিভাবক বলতে
প্রথম কথা হচ্ছে যে এই সরকারটাই তো অবৈধ একটা সরকার। আমি যে আপনাকে আইনগতভাবে একটা 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 ফ্রেমওয়ার্ক আপনাকে আমি বলবো যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক। ফলে ইউনূস যদি কোনো দেশে যায়ও সে কোনোভাবেই বাংলাদেশের চার্জে থাকা, এটার দখলদার অবস্থার মধ্যে আছে। কারণ এক দখলদার যদি আপনার কোনো একটা দেশে যায়, বাকি দখলদাররা সেখানে থাকবে। আইনি কোনো ফ্রেমওয়ার্ক এখানে সুনির্দিষ্টভাবে নাই, যেটা একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে বলতে